দেখো এটা তো তোমরা মানবে, মানে ডাব্লিউডাব্লিউই সেই সময় জেড কার্গিলকে নিয়ে কেস করেছিল, চলো সেটা তো চলো ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়েছিল লাস্টে গিয়ে, এত কিছু করে লাস্টে এক্সিকিউট হয়েছিল। এখনো অবধি জ্যাকব ফাডুর ওপর কে অ্যাটাক করছে ভাই? রাসেলমেনিয়া আর মাত্র 2 সপ্তাহ বাকি। রাসেলমেনিয়া জ্যাকব ফাডু ড্রিউ ম্যাকিন্টারের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জানি না ভাই জ্যাকব ফাডুর ওপর সত্যি ড্রিউই অ্যাটাক করেছিল কিনা। আর উনি তো বারবারই বলছেন আমি অ্যাটাক করিনি। মানে সিরিয়াসলি মানে এরা এরা আদৌ কি ভাববে? কারণ ঠিকইও ভাবছে এগুলো থেকে তো কোনো প্রফিট ওইভাবে তো বিজনেস হবে না, কেন আমরা এখানে কেন ফোকাস করছে মাল এরা আমি বুঝতে পারছি না। তার থেকে ভালো তোমরা রেন্ডি অটনের উপর ফোকাস করো, প্যাট ম্যাকাফিকে ঢোকাও না, ও সমস্তকে তো আমি বাদই দিচ্ছি। কিন্তু সত্যি বলতে গেলে ডাব্লিউএক্সএম যেরকমভাবে স্টোরি লাইন টেনেছে, মানে নীলের ওপর কে অ্যাটাক করেছে সেটাকে টানছে টানছে টানছে, এত গভীরে যাচ্ছে নীল পর্যন্ত বলছে মানে রেকর্ড করা কি খুব দরকার। এখন কথা হচ্ছে এটা সত্যি মানে কোথায় গিয়ে যে টাচ করবে আমরা কেউ ধরতে পারছি না। মানে যারা এত বেশি সিরিয়ালকে অ্যানালিসিস করে তারা কি ধরতে পারছে না? তারা তো এই সমস্ত মার প্যাচ খুব ভালো বুঝতে পারে, তারাও বুঝতে পারছে না। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করবো রেসলিং এক্সট্রিম মেনিয়াকে নিয়ে। অলরেডি আমরা গ্রাউন্ড জিরোর এপিসোড 15কে নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা বলছিলাম যে হ্যাঁ, জিতের অ্যারাউন্ডে যেটা চলছে, মানে একে তো জিতকে বের মানে উনি তো নিজেই বেরিয়ে গেছেন, মানে বের করে দেওয়া হয়েছে, মানে সিচুয়েশনটা তো ওই রকম দিকে যেতে পারতো, কিন্তু এখানে উনি বেরিয়ে গেছেন একদিকে, যেটা অ্যাড্রেসও করেছে ডাব্লিউএক্সে, মানে সিইও ঋষি অ্যাড্রেস করেছেন। কিন্তু এখানে আমাদের সিওও জিত যে সিচুয়েশনটা ফেস করছেন, উনি বলছেন আমার মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি, আমার তোর কথা শোনা উচিত ছিল, মানে বয়বিকে বলছেন। তো যেরকম ড্রামাটা চলেছে লাস্টে উনি বলছেন সবকে সাসপেন্ড করে দাও, লাস্টে বয়বি বলছে না সবকে সাসপেন্ড করলে ডাব্লিউএক্সএম চলবে কি করে, তো তার থেকে ভালো তুমি ফাইন বসিয়ে দাও। তো এখান দিয়ে যেরকমভাবে ড্রামাটা চলেছে, ওদিকে শাহ স্যামুয়েল বলছে তুই আমার গায়ে হাত তুলেছিস, তুই সিও, আমি অ্যাথলিট, তুই আমার গায়ে হাত তুলতে পারিস কি করে, আমি তোর উপর মামলা করবো, আমি লয়ার ডাকবো। যা হচ্ছে ভাই আর কি বলবো, যেরকম সিনারিওগুলো হয়েছে সত্যি বলতে গেলে সেটাকে নিয়ে আমি আগের এপিসোডে ডিসকাস করেছিলাম। কিন্তু যদি আমরা একটুখানি মেন স্টোরি লাইনে আসি, দেখো গ্রাউন্ড জিরোর একদম শুরুতে যদি তুমি একদম এপিসোড 1-এ যাও, তোমরা দেখতে পাবে যে হ্যাঁ শুরুই হয়েছিল এরকমভাবে যে ভাই নীলকে সরাতে হবে, মানে নীল পথের কাঁটা জমিদারের, তো তাকে সরানোর জন্য যা করতে হয়, সেই সময় সেই সঞ্জনা ছিল, যাই হোক, তো উনি দেবকে মানে একটু পটিয়ে ফটিয়ে এই সমস্ত করেছিল। আর দেবকে তো আর কি বলবো, দেবের দিকে তো আমি আসছি একটু বাদে। ভাই দেব কিন্তু এবার শিরদাঁড়া শক্ত করেছে, মানে সেটাই তো আমি একটু বাদে আসছি। কিন্তু যেরকমভাবে ড্রামাটা হয়েছিল, মানে এপিসোড 1 থেকেই চলে আসছে, মানে নীলকে সরিয়ে দিচ্ছে, নীলকে সরানোর চেষ্টা করছে, তারপরে সত্যি সত্যিই সরানো হলো, ওনার উপর শকিংলি অ্যাটাক হলো, কে অ্যাটাক করেছে সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে। জিৎ স্পেশালি ফতেকে মিট করলো, কিন্তু ফতে তো প্রমাণ দিয়েছে যে ওনার গ্যাংয়ের কেউই ওই মুহূর্তে ছিল না, মানে ওই সিনারিওর অ্যারাউন্ডে ছিল না, তো উনি প্রমাণ দিয়েছেন। তো এখানে জিৎ আর কিছু বলতে পারবে না। নীল বলছে আমি 100% শিওর ফতেই আমার উপর অ্যাটাক করেছে, কিন্তু জিৎ বলছে না, ও প্রমাণ দিয়েছে, ও আর ওর গ্যাংয়ের কেউই এর মধ্যে ইনভলভ নয়, তাহলে কি করে বেরোবে? এখান থেকে জিৎ হায়ার করলেন ডাইজ্যাককে, আমাদের ডিটেকটিভ ডাইজ্যাক, কি বলবো, মানে ডাইজ্যাকের ক্যারেক্টারটা, মানে সিরিয়াসলি দেখো ডাইজ্যাককে নিয়ে তো কথা বলবোই ডেফিনেটলি, কিন্তু যেরকমভাবে এক্সিকিউশনটা হয়েছে, একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে যে এটাকে নিয়ে তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে নীলের অ্যারাউন্ডে কে নীলের ওপর অ্যাটাক করেছে। এবার এখানে যদি আমরা ডাইজ্যাককে নিয়ে প্রথমে একটুখানি অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ উনি বলছেন এটা আমার জবের পার্ট, তাই আমি হিন্দি বুঝি, আমি হিন্দি বলেও দিয়েছি, মানে যেরকমভাবে ভাই হয়েছে ভাই সিরিয়াসলি ডাইজ্যাক মানে লিটারালি একটা পারফেক্ট পিলার এখানে, মানে সিচুয়েশন, মানে আমি বলবো এই পুরো স্টোরি লাইনে। আমরা যেমন দেবকে নিয়ে কথা বলছি, হ্যাঁ দেবের ক্যারেক্টারটা যথেষ্ট পারফেক্ট, মানে প্রত্যেকটা জায়গাতে যেরকমভাবে দেখানো হয় যথেষ্ট ভালো, সেরকমই ডাইজ্যাককেও কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে। আর ডাইজ্যাক যখন শুরুতে এসেছিলেন, ওনাকে যেরকম ডমিনেটিং হিল দেখানো হয়েছিল, ওনার সাথে রাজদা মহারাজার যেরকম স্টোরি লাইন চলেছিল, আমরা যেরকমভাবে দেখেছিলাম ওই রকম হার্ড হিটিং ম্যাচও দেখেছিলাম। তারপরে ডাইজ্যাক আসলেন প্রপার বেবি ফেস হয়ে, উনি ভাই পুরো জমিদারের গ্যাংকে পুরো ধুয়ে দিল এরকম ব্যাপার। তো যেরকমভাবে দেখানো হলো, লাস্টে উনি বলছেন যে হ্যাঁ জিৎ আমাকে ডেকেছে শুধুমাত্র এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে নীলের ওপর কে অ্যাটাক করেছে। তো এখান দিয়ে নীল আর
ডাইজ্যাককে যেরকমভাবে দেখানো হয়েছে তারা বসেছিল, পুরো ইনভেস্টিগেশন হচ্ছে, আর এখানে ডাইজ্যাক প্রথমেই বললো যে তুই হিন্দিতে কথা বলতে পারিস, আমি বুঝতে পারি, এরকম ব্যাপার। তো নীল লাস্টে জিজ্ঞেস করছে আপনি শিখলেন কোথা থেকে, বলছে আমি এটা আমার জবের পার্ট, এরকম ব্যাপার। তো যেরকমভাবে হয়েছে, এবার দেখো যদি আমরা একটুখানি ঢুকি যে কীরকমভাবে এক্সিকিউশনটা হলো, সিরিয়াসলি বলতে গেলে এখানে যেমন ডাইজ্যাক জিজ্ঞেস করছে যে ফতেহের সাথে তোর রিলেশনটা কি, কেন তোর পেছনে পড়ে রয়েছে, এরকম ব্যাপার, শুরু থেকেই তোকে টার্গেট করে যাচ্ছে, এটার মেন ফ্যাক্টরটা কি, কি রিজন, কি স্টোরি রয়েছে। প্রথমে তো নীল এরকমই বললেন যে এটা কি রেকর্ড করার খুব দরকার আছে, তখন বলছে না, এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা মানে অ্যানালিসিস করবো, তো তার জন্য এগুলোকে রেকর্ড করতেই হবে। তো এখানে তারপরে নীল যখন বলা শুরু করছে, না প্রথমে তো নীল বললো আমি তো ওর সম্বন্ধে কিছু জানি না, ও বলছে তুই কি আমার স্টুপিড মনে করিস ভাই, সিরিয়াসলি মানে পোর্শনটা না মানে যথেষ্ট ভালোভাবে কিন্তু এক্সিকিউট হয়েছে, এটা মানতে হবে। প্রথমে নীল একটুখানি অস্বীকার করছিলেন, কারণ ওনার মনে হচ্ছে ভাই সমস্ত কিছুতে রেকর্ড হচ্ছে, তো আমারও কিছু পোল খুলে যেতে পারে। তারপরে যেরকমভাবে উনি বললেন যে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছিল, আমি চাইনি যে সেই ঘটনাটা ঘটুক, আর তারপর থেকে ফতেহ কখনোই এটার জন্য আমাকে ক্ষমা করতে পারবে না, আর ও এখনও মনে রেখেছে। এবার এখান থেকে মনে হচ্ছে হ্যাঁ ফতেহ আর নীলের মধ্যে কিছু একটা এমন তো ঘটেছে, যেটা এখানে দেখানো হবে পাস্টে এমন কিছু ঘটেছে, তার জন্য ফতেহ ভুলতে পারছে না নীলকে, মানে নীলের জন্যই তার মানে এটা ঘটেছে এরকম বোঝানো হচ্ছে, তাই জন্য নীল হেজিটেট করছে, এটা রেকর্ড করা হচ্ছে। তা নিয়ে নীল বলছে এমন একটা ঘটনা ঘটেছিল পাস্টে, যেটা ঘটা উচিত হয়নি, কিন্তু যখন ঘটেছে তারপরে ফতেহ এটাকে ভুলতে পারছে না, ফতেহ কখনোই এটা ভুলতে পারবে না, তাই জন্য এখন পেছনে পড়ে রয়েছে, এরকমভাবে পুরো এক্সিকিউশনটা হচ্ছে। এবার এখান থেকে আমার মনে হচ্ছে এখানে না মানে একসাথে দুটোর দিকে কিন্তু কানেক্ট হচ্ছে। এক তো ফতেহের সাথে মানে জিতের যে কানেকশানটা, যদি আমরা একটুখানি ফতেহ আর জিতকে নিয়ে ভাবি, কারণ এখানে তোমরা দেখবে যে সবসময় কিন্তু জিতের সামনে ফতেহের নামটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। ইভেন স্কালার যখন জিতের সামনে কথাগুলো বলছিলেন তখন বলছিলেন যে শুধু আমি নই যে এর মধ্যে ইনভলভ, যে রাজদা মহারাজার সাথে এরকম করেছে, এর মধ্যে কিন্তু জমিদারও ইনভলভ রয়েছে। তো এখানে ওনাকে বারবার বোঝানো হচ্ছে, ভাই জিতকে বারবারই উনি বলছেন যে তুই তাকে খুব ভালো করে চিনিস। এবার জিত আর ফতেহের মধ্যে কিছু একটা বন্ডিং, যেটা আমরা শুরু থেকে ওই সময়ও দেখে যাচ্ছিলাম, যখন জিত বলেছিলেন যে যদি এটা তোর বাবার ব্যাপারে না হতো তাহলে কিন্তু তুই জেলে পৌঁছতিস, এরকম একটা ব্যাপার। তো ওখানে একটা এক্সিকিউশন হয়েছিল। এখানে এবার ফতেহ আর নীলের মধ্যে চলছে। এবার আমরা নিশ্চয়ই কখনো ভাববো না যে এখানে পুরো ঘুরিয়ে ঘাড়িয়ে দুজন ভাই এরকম বেরোলো, বা দুজন বন্ধু এমন বেরোলো যারা একটা সময় মানে আমরা কি মানে এটাকে আমরা কতটা ভয়ানক ভাবতে পারি যে এদের মাঝখানে একটা মেয়ে এসেছিল, নীল পটিয়ে নিয়ে চলে গেছে, তার জন্য ফতেহ ক্ষমা করতে পারছে না। ভাই এটা খুবই ভয়ানক হয়ে যাবে, আমি সাইডেই রাখছি। এরকম স্টোরি লাইন নিশ্চয়ই লিখবে না, যদিও লিখলে কিন্তু ভিউজ পাবে, কারণ ওখানে CWE যা ভিউজ তুলছে আর কি বলবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এরকম একটা ড্রামা হতেই পারে, কিন্তু কিছু তো একটা হয়েছে। ফতেহ আর নীলের মধ্যে এমন কিছু হয়েছে যার জন্য নীলও গিল্টি। এবার ফতেহ ক্ষমা করতে পারছে না, বা তার জন্য ফতেহ অ্যাটাক করেছে, মানে ফতেহ ছাড়বে না, তো ফতেহ নীলকে সরিয়ে ছাড়বে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা বদলা, একটা রিভেঞ্জ টাইপ একটা কিছু সিনারিও চলছে, এটা একদিকে। এবার যদি আমরা আরও একটুখানি গভীরে যাই, যেটা দেখানো হচ্ছে মানে এখানে জানা যাচ্ছে এটাই যে অ্যাটাক করেছে নীলের ওপর সে ফতেহের মানে জমিদারের গ্যাংয়ের মধ্যে নয়, এরকম ডাইজ্যাক বারবারই বলছে সে অন্য কেউ হবে, হয়তো সেই গ্যাংয়ের পার্ট নয়, বা হতে পারে সে পার্ট, কিন্তু আমরা তাকে চিনি না, সে এখন গ্যাংয়ের মধ্যে নেই, তো সে কে। এবার নীল তো বারবারই বলছে হ্যাঁ মুখোশ পরে এসেছিল, আমাকে উড়িয়ে দিয়ে চলে গেল, আমি কিচ্ছু দেখতে পাইনি। এবার উনি বলছেন যে ফুটেজের মধ্যে কি রয়েছে, হ্যাঁ তার সাথে সাথে এখানে ডাইজ্যাক কিন্তু এটাও মেনশন করেছে যে জমিদারের যে অফিসটা মানে যেখানে সবাই মিলে কথা বলে, তো ওখানে উনি মাইক্রোফোন ফিট করেছিলেন যাতে উনি অডিওটা শুনতে পারেন যে হ্যাঁ এরা কী নিয়ে কথা বলছেন। আর উনি বলছেন যে কেউই কিন্তু ক্রাইমটাকে নিয়ে কিন্তু কমিট করেনি, কেউই কিন্তু ক্রাইমটাকে নিয়ে ডিসকাশন করেনি। তার মানে এই নয় যে ওরা ক্রাইম করেনি, হতেই পারে করেছে, কিন্তু হতে পারে বাইরে থেকে কেউ করেছে যারা এর মধ্যেই এঙ্গেজ নয়, এরকমভাবে বোঝানো হচ্ছে। এবার সত্যি বলতে গেলে এই এক্সিকিউশনটা যেভাবে যাচ্ছে লাস্টে গিয়ে সিনারিওটা এটাই যে হোয়াট এভার ফতেহ আর নীলের সাথে যাই থাকুক না কেন, যে অ্যাটাক করেছে সে তার মানে একদম ডিফারেন্ট কেউ। এবার এখানে অবভিয়াসলি ডাইজ্যাক যখন এটাকে নিয়ে জিজ্ঞেস করছে তখন নীল অবভিয়াসলি বলছেন যে হ্যাঁ ববি বি এই টেপগুলোকে নিয়ে স্টাডি করেছিল, উনি তো বলেছেন যে হ্যাঁ ওই কালো মানে ওই মুখোশ পরা একজন এসেছিল আমাকে উড়িয়ে দিয়ে চলে গেছে। তারপরে এবার ডাইজ্যাক বলছে আচ্ছা ববি না, আচ্ছা ঠিক আছে। এবার তারপরে তো হয়ে গেল ভাই, এখানে ইনভেস্টিগেশন ডান, নীল আর ডাইজ্যাকের সিনারিও শেষ। আর আমরা ওখানে যখন দেখতে পেয়েছি যে ববি বি ঋষির সাথে কথা বলছিলেন, হঠাৎ করে পেছন থেকে আসলো ভাই ডাইজ্যাক, তারপরে ধরলো নিয়ে চলে গেল, যে সিনটা হলো। এবার পরের এপিসোডে দেখাচ্ছে ডাইজ্যাক ববি বিকে কিরকম প্রশ্ন করে, ওটা কিন্তু আরও নেক্সট লেভেলের সিন হবে, কারণ এটা যেভাবে টানা হচ্ছে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে না এর বিহাইন্ডে এমন কেউ হবে যে না এই জমিদারের গ্যাংয়ের নতুন মেম্বার তো হবে, মানে জমিদার গ্যাংয়ের নতুন মেম্বার তো হবে, কিন্তু তার সাথে এখনো অবধি জমিদারের কোনো কানেকশন নেই, বা তাদের স্টোরি লাইনে ইনভলভই নয়, এরকম কেউ।
এরকম একজন বেরোবে, লাস্টে গিয়ে এমনভাবে সেটা কানেক্ট হবে, এবার নীল পুরো খেপে যাবে, তারপর নীল পুরো গোতাতে দৌড়াবে, এরকম একটা সিন হবে। সেটা অনেক পরের ব্যাপার, তাই জন্য আমার মনে হচ্ছে মানে এই সিনারিওটা না আরও বেশি টানবে। আর আমি এখানে ভাবছি এমন একটা বড় নামকে ইউজ করতে হবে, লাইক হয় তোমরা একজন নতুন কোনো সুপারস্টারকে ইন্ট্রোডিউস করো, একজন নতুন কাউকে ইন্ট্রোডিউস করো যে সত্যি নীলের ওপর অ্যাটাক করেছে, সেখান দিয়ে তার উপর একটা স্পটলাইট পড়বে এটা, অথবা এমন একটা ক্যারেক্টারকে দেখাও যাকে দেখে আমরা শকিং মানে পুরো শক হয়ে যাবো যে এরকম যে সে নীলের ওপর অ্যাটাক করতে পারে। এবার সেটা কি সত্যি কেভিন মালিক কোনোভাবে বেরোতে পারে যে ভাই কেভিন মালিক আর নীলের মধ্যে তখন একটা ড্রামা স্টার্ট করবে। এবার কেভিন মালিক এখন তো টপ এই ফেস, কিন্তু লাস্টে দেখানো হবে যে ওনার সাথেও তার মানে এখানে কোনো সম্পর্ক রয়েছে, মানে এদের মধ্যেও কোনো একটা মানে এখানে সবার সাথে না একটা পাস্টের রিলেশন কানেক্ট করে, পাস্টে কিছু ঘটেছিল তার জন্য এরা এখানে বদলা নিচ্ছে, মানে এরকম একটা ড্রামা দেখানো হচ্ছে। এখন সত্যি ওটা হচ্ছে কিনা সেটা দেখার। এবার যদি আমরা চলে আসি জমিদারের গ্যাংয়ের দিকে, তো হ্যাঁ ওরা তো মানে জিত তো ফাইন বসিয়ে দিয়েছে, এবার এরা তো বলছে ফাইনের কী হবে, ও তো টাকা দিয়ে দিল, ও বলছে নাও এবার এনজয় করো। আরে আমরা এনজয় করবো, সেলিব্রেট করবো, শ্রাদ্ধ হবে রাজের, যা উনি বলছেন আর কি বলবো। তো সেখান দিয়ে এবার দেব বলছে আচ্ছা আমারটা কী হবে, আমার ফাইনটা নিয়ে, তখন বলছে আরে তুই কি চিন্তা করছিস, তোর কোথায় ভাবা উচিত যে আরেকবার তুই মেলার সাথে ডেটে যাবি। এবারেও জেগে উঠেছে, এবারও বলছে যে যদি মেলা রাজি হয় আমার সাথে ডেটে যাওয়া তবেই যাবো, আমি কেন ওকে জোর করবো, আর ওকে জোর করার কোনো মানেই হয় না। তো এরকমভাবে একটা সিন হয়েছে, আর এখান দিয়ে দেব আর ফতের যে ফেস অফটা হলো ওই জায়গায়, এবার অবভিয়াসলি ওরা তো আটকাতে এসেছিল, তখন বলছে চিল কাম ডাউন, তো ঠিক আছে তুইও এনজয় কর, ওরা তো টাকা দিয়ে দিল। এবার সত্যি বলতে গেলে এই দেবের যে সিনটা হয়েছে না, মানে দেব তো সত্যি মানে প্রেমে পড়েছিল, কিন্তু আবারও আঘাত পেলো, মানে একবার তো সেই সময় আরেকবার এইখানে। কিন্তু এখানে যেটা হচ্ছে মানে উনি তো ভেবেছিলেন হ্যাঁ আমি ডেটে যাবো, কিন্তু ডেটটা যে পুরো প্ল্যানিং ছিল, পুরো নীলকে এনে পুরো জালে ফাঁসানো হয়েছিল, যে সিনটা হয়েছিল, এবার দেবের মনে হচ্ছে ভাই সত্যি তো এ তো আমাকে পছন্দ করে না, কারণ উনি তো জিজ্ঞেস করেছিলেন, বলছে আমি তোকে পছন্দ করবো, তো এরকমভাবে চলে গেছে। তো এখানে মনে হচ্ছে দেখো দেব আর ফতের মধ্যেও কিন্তু একটা অ্যাঙ্গেল হবে, যেখানে সত্যি হয়তো দেব টার্ন করবে ফতের এগেনস্টে, বা সেখান দিয়ে হয়তো দেব হয়তো কোনোভাবে নীলের সাইডে চলে যাবে। তো ওই যে টার্নিং পয়েন্টটা হবে, দেখা যাবে যে হয়তো একটা সময় হয়তো ওই চিয়ার শট মারার মতো হয়, ফতের পেছনে মারবে মানে পিঠে মারবে, তো ওই রকম একটা সিন কিন্তু পরে এক্সিকিউট হবে। সত্যি বলতে গেলে এর মধ্যে না অনেক কিছু কানেক্ট হয়ে রয়েছে, আর আমি এটাই ভাবছি এরা এমন একটা গল্প নিয়ে আসবে যেটা একটুখানি সিনেমাটিক হবে, মানে ডেফিনেটলি এটার সাথে রেসলিংয়ের ওইভাবে কানেকশান না হলেও এমন কিছু হবে যে ছোটোবেলায়, মানে সত্যি আমি ভাবছি মানে এটা কি কোনোভাবে ওই ছোটোবেলাকে টেনে আনবে, যে ছোটোবেলায় নীল আর ফতে একসাথে কিছু করছিল, তারপরে ওখানে নীল এমন কিছু করেছে তার জন্য ফতে ক্ষমা করতে পারছে না, তো ফতে বড় হয়ে এখনও নীলকে ছাড়বে না, নীলকে সে তার শত্রু মনে করে, তো এরকমভাবে পুরো ড্রামাটা চলবে। দেখো এরকম একটা এক্সিকিউশন হতে পারে, এখন দেখার যে সত্যি এরকম কিছু হচ্ছে কিনা। তবে তোমাদের কি মনে হয়, দেখো আমি অনেকক্ষণ মানে অনেকটাই টাইম টেনে নিলাম মানে এই ডিসকাশনটা করতে গিয়ে, কিন্তু এই ডিসকাশনে অনেক কিছু আসবে, কারণ বাংলা সিরিয়ালে কোথা থেকে কোন ওরা তো আগের জন্মে চলে যায় না। হ্যাঁ আগের জন্মে কেউ কারোর মেরেছিল, সেটাকে এই জন্মে আবার দুজন জন্মেছে, তাদের মধ্যে রেশারেশি, মানে এখানে না, এখানে পুনর্জন্ম করার কোনো মানে হয় না, কিন্তু এখানে তো ভাই এরকমই কিছু হচ্ছে যেন মনে হচ্ছে, মাঝখানে ডাইজ্যাক্ট মানে একে তুলছে ওকে তুলছে, এটা কিন্তু সেরা। এখন দেখাচ্ছে সত্যি এটা কোন দিকে টানছে। এবার তোমরা বলতে পারো যে এটা কি লাস্টে খুবই বোরিং হয়ে যাবে, কারণ টেনেই যাচ্ছে, কারণ দেখো নর্মালি আমরা অডিয়েন্সটা যারা ধরো রেসলিং দেখি তারা আমরা তাও স্টোরি লাইনকে ওইভাবে কানেক্ট করতে পারবো, কিন্তু অনেকে আছে যারা এই চারপাশে দেখছে ভাই জিত বেরিয়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তার জন্য না WXM-এর প্রতি ওই যে ইন্টারেস্টটা তারা হারিয়ে ফেলছে, অনেকেই হারিয়ে ফেলছে। তার সাথে সাথে এমন অনেক অডিয়েন্স রয়েছে যাদের মনে হবে ভাই এটা কি চলছে, আমরা কোথায় রেসলিং দেখবো, তা না প্রথম 12-13 মিনিট তো ভাই এরকমই চললো, ভাই সেগমেন্টের পর সেগমেন্ট এরকমই হয়ে গেল, তো তারা ওইভাবে কানেক্ট করতে পারছে না, কারণ তারা একটা সময় তো ভাই WWE ওইভাবে দেখতোই না, তারা বলতে ভাই WWE ফেক, কিন্তু যখন ইন্ডিয়াতে এরকম একটা ডেলিভার করা হচ্ছে তখন তারা বুঝতে পারছে না। তাই আমার মনে হচ্ছে হ্যাঁ এটাকে তোমরা যখন টানছো তখন এর মধ্যেও আরও টুইস্ট আনো, যেমন ধরো এই ইনভেস্টিগেশনের যে কেসটা হচ্ছে, এই রকম জিনিসগুলো আসা খুবই দরকার, যেগুলো WWE তো মানে ওরা ভাবে যে ধুর মাল, ওতে তো কোনো প্রফিট হচ্ছে না, তো কেন করবে এরকম। তবে আমি তো দেখো এটাকে অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ আমরা অলরেডি ডিসকাশন করেছি, এবার ভাবছি লাইভে আসা যাক, মানে লাইভ করলে তখন দেখবো যে কিরকম ফিল করা যায়, তখন তো আলট্রা লেভেলের ডিসকাশন হবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।